আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নির্বাচন ২০২৬ উপলক্ষে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। তো নির্বাচন ইশতেহারে তারা বলার চেষ্টা করেছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে তারা ভূমিকা রাখবে এবং তাদের সেই বিস্তারিত নির্বাচনী ইশতেহারটা নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব। তো তাদের নির্বাচনী ইশতেহারে অনেকগুলো বিষয় উপস্থাপিত হয়েছে। তারা মোটামুটি ২৬টি বিষয়ের উপরে তারা জনগণের কাছে তাদের পরিকল্পনাগুলো তুলে ধরেছেন। তো সেক্ষেত্রে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্মজীবী নারীদেরকে নিয়ে জামাতের ভাবনা। চলুন আমরা কর্মজীবী নারীদেরকে নিয়ে জামাতের ইশতেহারে কি বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করি। আপনারা পূর্বেই আমাদের ভূমিকা থেকে জানতে পেরেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে জামাতের কর্মজীবী নারীদেরকে নিয়ে পরিকল্পনা। নারী ইস্যুটা নিয়ে বর্তমান সময়ে জামাত খুব বেকায়দায় আছেন। বিভিন্ন ইস্যুর মধ্যে এই ইস্যুটি জামাতকে সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলেছেন। সেই কর্মজীবী নারীদেরকে নিয়ে জামাত একটি পরিকল্পনা গ্রহণ করেছে। যেটি তারা আগেও বলেছিল যে তারা ক্ষমতায় গেলে জামাতের কর্মপরিকল্পনায় আছে যে নারী যারা কর্মসংস্থানে নিয়োজিত, যারা কর্মজীবী নারী তাদের শ্রমঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে তারা ৫ ঘণ্টায় উপনীত করবেন। রাষ্ট্রীয়ভাবে তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে নারী পুরুষ নির্বিশেষে বাংলাদেশে বর্তমানে প্রত্যেকেই ৮ ঘণ্টা সময় দান করেন তাদের জবের ক্ষেত্রে। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার অনুযায়ী নিয়ম আছে যে প্রত্যেক ব্যক্তি কম করে ৮ ঘণ্টার করে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। তার বেশি দায়িত্ব পালন করলে সেটা ওভারটাইম হিসেবে বিবেচনা হবে এবং তার জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে। তো সেক্ষেত্রে তারা যেটা বলার চেষ্টা করেছেন যে তারা ক্ষমতায় গেলে নারী পুরুষের ৮ ঘণ্টার যে ডিউটি সেখান থেকে পুরুষদেরকে ৮ ঘণ্টা দিতে হবে, কিন্তু নারীদেরকে তারা ৫ ঘণ্টায় কর্মসংস্থানে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত রাখবেন। সেটা সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যারা কর্মজীবী নারী তারা কি কখনো এরকম প্রস্তাব উত্থাপন করেছেন যে তারা কর্মসংস্থানে ৫ ঘণ্টা ডিউটি পালন করতে চান, ৫ ঘণ্টাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেক্ষেত্রে যেখানে আমরা যতটুকু জানি যে কর্মজীবী নারীদের ক্ষেত্রে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে কিন্তু কখনোই রাষ্ট্রের কাছে এরকম দাবি উত্থাপন করা হয় নাই। তো জামাত যেহেতু রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের চিন্তা ভাবনা ডিফারেন্ট হতেই পারে। তো এই ডিফারেন্ট চিন্তা ভাবনাটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। যেখানে আমরা বাংলাদেশে যেখানে নারী পুরুষের সমতার ভিত্তিতেই জব প্রোভাইড করে থাকে, সেটা বেসরকারি খাতেই হোক আর সরকারি খাতেই হোক, নারী পুরুষ দুজনে ৮ ঘণ্টা করে শ্রম দান করেন এবং তার বিপরীতে তার এখান থেকে আর্থিক একটি সুবিধা পেয়ে থাকেন। তো সেখানে নারীদেরকে যদি ৫ ঘণ্টার জায়গাতে নিয়ে আসা হয় তাহলে এখানে অবশ্যই নারী পুরুষের ক্ষেত্রে একটা বৈষম্য সৃষ্টি করা হলো। এখন এর বিরূপ প্রতিক্রিয়া কি হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, বাংলাদেশের একটি তৃতীয় বিশ্বের একটি দেশ। বাংলাদেশের উন্নয়নের জন্য নারী পুরুষ যেহেতু জনসংখ্যার অর্ধেক নারী, দুটি শক্তিকেই পাশাপাশি রেখে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। কোনো দেশের নারী যদি কর্মস্থান থেকে দূরে থাকে তাহলে সে দেশের উন্নয়ন খুব দ্রুত গতিতে হয় না। যেহেতু বাংলাদেশের উন্নয়নে নারীদের অনেক ভূমিকা রয়েছে, বাংলাদেশের গার্মেন্টস শিল্প মোটামুটি নারী বান্ধব একটি ইন্ডাস্ট্রি। এখানে নারীদের কর্মসংস্থানের মাধ্যমে কিন্তু আজকে আমাদের গার্মেন্টস শিল্প গোটা বিশ্বব্যাপী পরিচিত অর্জন করেছে। সেক্ষেত্রে যদি নারীরা ৮ ঘণ্টা থেকে ৫ ঘণ্টায় দায়িত্ব পালন করে তাহলে গার্মেন্টস শিল্পে কি হতে পারে? গার্মেন্টস শিল্পের তো উৎপাদন ব্যাহত হবে। গার্মেন্টস শিল্পর উৎপাদন ব্যাহত হলে সেটা তো আমাদের জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়বে। এটা একটা বিবেচনার বিষয়, যেখানে আমাদের প্রায় ৫০ লক্ষের মতন নারী গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রেখেছে। গার্মেন্টস শিল্পে একটা বিরূপ প্রভাব আসতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে
নারী পুরুষের কর্মসংস্থান যদি এইভাবে হ্রাস করা হয়, তাহলে নারী পুরুষের সাথে একটি বৈষম্য সৃষ্টি করছে। রাষ্ট্র এই বৈষম্য সৃষ্টি করছে, সেটাও একটা প্রশ্নের সৃষ্টি হতে পারে। কারণ রাষ্ট্র তো মোটামুটি বলে রেখেছে যে আমরা বৈষম্য মুক্ত একটি সমাজ গড়তে চাই। তো নারী পুরুষের এই বৈষম্যটাও কর্মক্ষেত্রে একটা প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জাতীয় উৎপাদন কমে যেতে পারে। তারপরে নারীদের কর্মস্থানে নিয়োগের ক্ষেত্রে যারা উদ্যোক্তা, তারা হয়তো চিন্তা করবেন যে নারীদেরকে যদি আমরা এখন নিয়োগ দিই, রাষ্ট্রীয় যে বিধান আছে 5 ঘন্টার ডিউটি করা, সেক্ষেত্রে তো আমার উৎপাদন হ্রাস পাবে। কাজে নারীদেরকে আমরা উৎপাদনে যেহেতু হ্রাস পাবে, নারীদেরকে আমরা কম পরিমাণে নিয়োগ দিয়ে আমরা পুরুষ কর্মীদেরকে দিয়ে আমরা আমাদের উৎপাদনটা চলমান রাখি। সেক্ষেত্রে নারীদের জব হারার একটা প্রবণতা থাকতে পারে। আর নারীরা তো আসলে এই কোনো দাবি করে না। নারীদের যেই ব্যাপারটা জামাত উপস্থাপন করেছে যে যেহেতু তাদের শারীরিক সক্ষমতা পুরুষের থেকেও কম, তারা যদি কম পরিমাণে শ্রম দেয়, তাহলে তারা স্বাচ্ছন্দ্যে বাকি শ্রমটুকু তারা দিতে পারবেন। কিন্তু দেখুন, এখানে নারীদের যেই শারীরিক সমস্যাটা আছে, সেক্ষেত্রে মাতৃকালীন সময়তে তারা যদি সরকারের কাছ থেকে বিশেষ আর্থিক প্রণোদনা পান, ছুটিটা আরও বেশি পান, যেটা এখন 6 মাস আছে, সেটাতে তারা কমফোর্ট ফিল করবেন। তাদের বিভিন্ন শারীরিক সমস্যা থাকে, সেই সময়গুলোতে যদি তাদেরকে কর্মস্থান থেকে ছুটি প্রদান করা হয়, তাহলে বাকি সময়গুলোতে তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে দায়িত্ব পালন করবেন। এই সুবিধাগুলো দিলে হয়তো আমাদের কাছে যেটা মনে হয় যে নারীরা অনেক এটাতে খুশি হতেন। তারা হয়তো এইরকম সুবিধাগুলো পেলে তাদের কাজের পরিবেশের মানটা আরও ভালো হতো। তো সেই জায়গাতে না গিয়ে যখন কর্মঘণ্টার পরিধি কমে দেওয়া হলো, সেটাতে যেটা হবে যে বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক তারা ভাববেন যে পুরুষের কাছ থেকে আমি 8 ঘন্টা পাচ্ছি, তাকে আমি বেতন দিচ্ছি, সেখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু নারীর কাছ থেকে আমি 8 ঘন্টা না পেয়ে আমি 5 ঘন্টা পাচ্ছি, কিন্তু তাকে আমি 8 ঘন্টা আমাকে বেতন দিতে হচ্ছে। এই ক্ষেত্রে বেসরকারি খাতে একটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। সেই অস্থিরতা দূর করার জন্য জামাত একটা পলিসি দিয়েছে যে তারা রাষ্ট্রীয়ভাবে এই যে বেসরকারি খাতে যেসব নারীরা কাজ করবেন, তারা 5 ঘন্টা সময় দিল, বাকি 3 ঘন্টার সময় তার রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে ভর্তুকি দেওয়া হবে। তো দেখুন, এই জিনিসটা আসলে কোনো বাস্তবসম্মত না। কারণ হচ্ছে গিয়ে যে নারী 8 ঘন্টা কাজ করার যার দক্ষতা আছে, তার কাছ থেকে আপনি 5 ঘন্টা কাজ নিচ্ছেন, বাকি 3 ঘন্টা তার কাছ থেকে আপনি সময় নিচ্ছেন না, বা তার কাছ থেকে আপনি কোনো আউটপুট নিচ্ছেন না, কিন্তু তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভর্তুকি দিচ্ছেন। এটা একরকম, কিন্তু নারীর প্রতি করুণা করা হচ্ছে। আমরা চাই না যে আমাদের নারী সমাজ যথেষ্ট পরিমাণে দক্ষ, তারা পরিশ্রমী, বরং এই ব্যয়টা যদি তারা নতুন নারীদেরকে কর্মসংস্থানে নিয়োজিত করে সেটা ব্যয় করে, সেটা আমাদের রাষ্ট্রের জন্য এটা অনেক কল্যাণকর হবে। যেই নারী কাজে আছেন তিনি তো মোটামুটি আর্থিকভাবে সচ্ছল, তাকে তো আমার বিশেষ প্রণোদনা দেওয়া তো দরকার নেই। এবং যে নারী আমার কর্মের মধ্যে নাই, যে নারী আমার বেকার, যে নারী আমার জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারছে না, সেই নারীকে যদি আমি কাজে নিয়ে আসতে পারি, তারও আর্থিক সচ্ছলতা হবে এবং রাষ্ট্রীয়ভাবেও আমরা অনেক ডেভেলপ করতে পারবো। আমাদের যে সরকারের যে রাষ্ট্র যে ইনকাম যেটা হয়, আমাদের যে রাজকোষাগার, যেটা দিয়ে সরকার উন্নয়ন কাজ করেন এবং বিভিন্ন যে সরকারি প্রজাতন্ত্র কর্মকর্তাদের ব্যয় নির্বাহ করা, ডেভেলপমেন্ট করা, যে কাজগুলো করে থাকেন, সেটা তো মূলত জনগণের কাছ থেকে সে অর্থটা আসে। এই অর্থটা নিয়ে এসে তো আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। তো সেক্ষেত্রে আমাদের সরকারের কোষাগারেও এটি একটা বাড়তি চাপের সৃষ্টি করবে এবং জনগণের উপরেও অতিরিক্ত ভ্যাট ট্যাক্স হয়তো আরোপ হতে পারে এইটা বাস্তবায়ন করতে গেলে। তো আমরা সারমর্মে এটাই বলতে চাই যে আসলে আমাদের এমন পরিকল্পনা গ্রহণ করা উচিত, যে এই পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। যারা কর্মে আছেন তারা যেন আরো প্রচুর পরিমাণে উৎপাদনমুখী হয়, যেটা আমাদের জিডিপিতে ভূমিকা রাখবে। এই ধরনের পরিকল্পনা যদি আমরা নিতে পারতাম, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হতো। তো আপাতত দৃষ্টিতে যেটা আমরা সারমর্মে আসতে পারি, যে আমাদের যে পরিকল্পনাটা, সেটা আসলেই খুব আধুনিক চিন্তায় একটা পরিকল্পনা বলা যেতে পারে না, যেখানে আমাদের অধিক কর্মসংস্থানের সৃষ্টি করা উচিত, অধিক উৎপাদনমুখী হওয়া উচিত। সেখানে আমরা উৎপাদন বিমুখ হচ্ছি, নারীদেরকে উৎপাদন থেকে আমরা দূরে রাখছি। সরকারি ক্ষেত্রে যেটা হতে পারে, যে সরকারি ক্ষেত্রে যেসব নারীরা কাজ করেন, সেক্ষেত্রে সরকার হচ্ছে তাদেরকে অতিরিক্ত টাকা দিতেই পারেন, সেটা সরকারের ব্যাপার। কিন্তু যেটা হচ্ছে যে সাধারণ জনগণ কিন্তু সরকারের সেবা থেকে বঞ্চিত হবে এবং সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেও কিন্তু অনেক সমস্যা হবে এবং সরকারের গতি কিন্তু কমে
কমে যাবে। যে সকল প্রশাসনিক কাজে নারীরা আছেন তারা যদি ৫ ঘন্টা করে ডিউটি পালন করেন, তো অতিরিক্ত যে কাজ যেগুলো সেই কাজগুলো কিভাবে সামাল দিবেন? সেক্ষেত্রে সরকারের কাজের গতি কমে যাবে, সরকারের প্রোডাক্টিভিটিটা অনেক কমে যাবে, প্রশাসনিক কাজের দুর্বলতার সৃষ্টি হবে। যেগুলো জনবান্ধব কাজ সেগুলো জনগণ সেই জায়গাগুলো থেকে সুবিধা নিতে পারবে না। তো আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর এমন ভাবে পরিকল্পনা করা উচিত যে পরিকল্পনাগুলো রাষ্ট্রের কাজে লাগে এবং জাতির উন্নয়নে ভূমিকা রাখে। তো জামাত যেই কাজটা করছেন একরকম বলা যেতে পারে যে তারা কোনো রিসার্চ ছাড়াই হয়তো এই কথাটা বলে বসেছেন। এই কথাটা বাস্তবায়ন হলে আমাদের ন্যাশনে এরা কি বিরূপ প্রতিক্রিয়া করতে পারে সেটা তারা চিন্তা ভাবনা না করেই হয়তো কোনো গবেষণা ছাড়াই কোনো ডাটা সংগ্রহ না করেই এই জিনিসটা তারা উপস্থাপন করেছেন। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের জাতীয় উৎপাদন ব্যাহত হবে কিনা, এখানে আমাদের কত টাকা সংস্থান করতে হবে, এই জিনিসগুলো কি জামাত রিসার্চ করেছেন?